থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল এগেইন টু মাই ক্লাস। আমরা আলোচনা করছিলাম একটি মজাদার এবং সহজ বিষয় নিয়ে, পর্যায় সারণী নিয়ে। আমরা জানি যে 118 রকম মৌলের ধর্ম বা বৈশিষ্ট্য অতি সহজে যাতে মনে রাখা যায়, সেজন্য তাদেরকে পর্যায় সারণী নামক একটি তালিকায় কিছু অনুভূমিক সারি এবং কিছু উলম্ব সারিতে সাজানো হয়েছে। অনুভূমিক সারিগুলিকে পর্যায় বলে, আর উলম্ব সারিগুলিকে শ্রেণী বলা হয়। প্রথম যে পর্যায় সারণী, মেন্ডেলিফের পর্যায় সারণী, সেই মেন্ডেলিফের পর্যায় সারণীতে মৌলগুলিকে পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে। মেন্ডেলিফের পর্যায় সারণীতে মৌলগুলিকে পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে। মেন্ডেলিফের পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 8টি শ্রেণী ছিল। কিছু ভুল ত্রুটি অসঙ্গতি থেকে যায়, তাই মেন্ডেলিফের পর্যায় সারণীর পরে মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সারণী আসে। এই মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সারণীতে মৌলগুলিকে পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে আর সাজানো হয় না, পরমাণু ক্রমাঙ্কের ঊর্ধ্বক্রমে মৌলগুলিকে সাজানো হয়। এবং এই পর্যায় সারণীতে, মানে মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 9টি শ্রেণী থাকে। কারণ নিষ্ক্রিয় গ্যাসগুলি ততদিনে আবিষ্কৃত হয়ে যায়, তাই নিষ্ক্রিয় গ্যাসগুলির জন্য একটি অতিরিক্ত শ্রেণী মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সারণীতে নথিভুক্ত হয়। তাতেও কিছু সমস্যা থেকে যায় এবং সেগুলিকে নিরসন করার জন্য আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর আগমন ঘটে, যাকে বোরের পর্যায় সারণী বলে। এই পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে, মানে ইলেকট্রন বিন্যাস অনুসারে মৌলগুলিকে সাজানো হয়। এবং এই আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে 7টি পর্যায় 18টি শ্রেণী আছে, যেটা আমরা সামনে রেখেছি যে 7টি পর্যায় 1 2 3 4 5 6 7 7টি পর্যায় রয়েছে আনুভূমিক এবং 18টি শ্রেণী রয়েছে। 1 2 3 4 করতে করতে 18টি শ্রেণী রয়েছে। আমরা এই পর্যায় সারণীর সংক্ষিপ্ত আলোচনা করব। ডিটেলস আলোচনা আমরা গত পর্বে করেছি যে 1 নং শ্রেণীকে, এই যে 1 নম্বর শ্রেণী রয়েছে, 1 নং শ্রেণীকে ক্ষার ধাতু শ্রেণী বলে। 1 নম্বর শ্রেণীটা হচ্ছে ক্ষার ধাতু শ্রেণী, অর্থাৎ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম ক্ষার ধাতু বলে। 2 নং শ্রেণীকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলে। এরাও ক্ষার উৎপন্ন করে, সাধারণ উষ্ণতায় জলের সঙ্গে বিক্রিয়া করে, তাই ক্ষার ধাতু। এগুলোও ক্ষার উৎপন্ন করে, এদের অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, কিন্তু ভূত্বকে বেশি পরিমাণে পাওয়া যায়, তাই ক্ষারীয় ভূত্বকে পাওয়া যায়, তাই মৃত্তিকা শব্দটি যুক্ত হয়েছে, ক্ষারীয় মৃত্তিকা মৌল। আর 11 নং শ্রেণীতে, 11 নম্বর শ্রেণীতে আছে কপার, সিলভার এবং গোল্ড। এই কপার, সিলভার এবং গোল্ড মানে তামা, রূপা আর সোনা দিয়ে আগে পয়সা তৈরি হতো, তাই এদেরকে বলা হয় মুদ্রা ধাতু। 11 নং শ্রেণীকে বলা হয় মুদ্রা ধাতুর শ্রেণী। এরপরে 13 নম্বর শ্রেণী, 13 নম্বর শ্রেণী যেমন বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম এগুলো রয়েছে, এদেরকে বলা হচ্ছে বোরন পরিবার। 14 নং শ্রেণীতে কার্বন রয়েছে, এই শ্রেণীটাকে বলা হয় কার্বন পরিবার। আর 15 নম্বর শ্রেণী নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমোনি এরা রয়েছে। 15 নম্বর শ্রেণীকে বলা হচ্ছে নাইট্রোজেন পরিবার অথবা নিকটোজেন মৌল বলা হয় এদেরকে। 15 নম্বর শ্রেণীর মৌলদেরকে কি বলা হয়? নিকটোজেন মৌল। নিকটোজেন মৌল বলতে সাফোকেটিং প্রডিউসার। 16 নম্বর শ্রেণীকে বলা হয় অক্সিজেন পরিবার। এই 16 নম্বর শ্রেণীতে অক্সিজেন দিয়ে শুরু, একে বলা হয় অক্সিজেন পরিবার অথবা চ্যালকোজেন মৌল। চ্যালকোজেন বলতে ওর প্রডিউসার, আকরিক উৎপাদন করে এই মৌলগুলি, তাই বলা হয় যে ওর প্রডিউসার বা চ্যালকোজেন মৌল। আর 17 নম্বর শ্রেণী যে মৌলগুলি রয়েছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এদেরকে বলা হচ্ছে হ্যালোজেন মৌল, সামুদ্রিক লবণ উৎপাদক।
যেমন সোডিয়াম ক্লোরাইড, সামুদ্রিক লবণ আমরা যেটা খাদ্য লবণ বলি, ক্লোরিন এই শ্রেণীতে রয়েছে, তাই এদেরকে বলা হচ্ছে হ্যালোজেন মৌল। আর 18 নম্বর শ্রেণী, লাস্ট শ্রেণী, যেখানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এই মৌলগুলি রয়েছে। 18 নম্বর শ্রেণীর মৌলগুলি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস বলতে কোনো ক্রিয়া করে না, মানে বিক্রিয়া করে না, বিরল গ্যাস, রেয়ার গ্যাস, প্রকৃতিতে খুব কম পরিমাণে পাওয়া যায়, তাই বিরল গ্যাস। এদেরকে বলা হয় নোবেল গ্যাস। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এদেরকে বলা হয় নোবেল গ্যাস, এবং এদেরকে বলা হয় সেতু মৌল। আমরা গত পর্বে আলোচনা করেছি কেন সেতু মৌল বলা হয়, যে এই নিষ্ক্রিয় গ্যাসগুলি তড়িৎ ধনাত্মক মৌল আস্তে 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 তড়িৎ ঋণাত্মক মৌলে পরিণত হয়। এই ব্রিজটা পার করে আবার যখন পরবর্তী পর্যায়ে আসে, আবার তড়িৎ ধনাত্মক মৌল আস্তে আস্তে ধর্ম কমতে কমতে তড়িৎ ঋণাত্মক মৌলে পরিণত হয়, আবার এই ব্রিজ আসে। এটা সেতুর কাজ করছে। এটা পেরিয়ে গেলেই তড়িৎ ঋণাত্মক মৌল পুনরায় তড়িৎ ধনাত্মক মৌলে পরিণত হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে সেতু মৌল। আমরা এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিরল মৃত্তিকা মৌল এবং ইউরেনিয়ামোত্তর মৌল বা অ্যাক্টিনাইড মৌল নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটা বিষয় বলা উচিত, যে এখানে যে 3 নম্বর থেকে 12 নম্বর শ্রেণীতে যে মৌলগুলি রয়েছে, 4 নম্বর পর্যায়ের স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, 5 নম্বরে ইট্রিয়াম থেকে সিলভার, আর 6 নম্বর পর্যায়ে ল্যান্থানাম সহ, শুধু ল্যান্থানাম, এবং তারপরে হাফনিয়াম থেকে শুরু করে মার্কারি পর্যন্ত এই 10টা মোট 30টা মৌলকে বলা হয় সন্ধিগত মৌল। আমরা ডিটেলস গত পর্বে আলোচনা করেছি। আমরা আলোচনা করব বিরল মৃত্তিকা মৌল। বিরল মৃত্তিকা মৌল ষষ্ঠ পর্যায়ের ল্যান্থানামের পরে সেরিয়াম থেকে লিউটেসিয়াম পর্যন্ত মৌলগুলিকে, ল্যান্থানামের পরবর্তী সেরিয়াম থেকে লিউটেসিয়াম পর্যন্ত 14টি মৌলকে ষষ্ঠ পর্যায়ের সেরিয়াম থেকে লিউটেসিয়াম পর্যন্ত 14টি মৌলকে বলে বিরল মৃত্তিকা মৌল। ষষ্ঠ পর্যায়ের ল্যান্থানামের পরবর্তী LA এর পরবর্তী ল্যান্থানামের পরবর্তী সেরিয়াম থেকে লিউটেসিয়াম, এই 14টি মৌলকে বলে বিরল মৃত্তিকা মৌল। বিরল মৃত্তিকা মৌল নাম থেকেই তাদের বৈশিষ্ট্য সম্পর্কে খানিকটা আইডিয়া করা যায়। এরপরে আমরা জানব ইউরেনিয়ামোত্তর মৌল। ইউরেনিয়াম, তার সঙ্গে উত্তর যোগ করলে ইউরেনিয়ামোত্তর। ইউরেনিয়ামোত্তর মৌল হচ্ছে সপ্তম পর্যায়, যাকে অসম্পূর্ণ পর্যায় বলে। সপ্তম পর্যায়ের বেশিরভাগ মৌলগুলি হচ্ছে মনুষ্য সৃষ্ট, অর্থাৎ কৃত্রিম মৌল, সপ্তম পর্যায়ের বেশিরভাগ মৌল, এবং তারা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। তো সপ্তম পর্যায়ের ইউরেনিয়ামের পরবর্তী নেপচুনিয়াম থেকে শুরু করে লরেন্সিয়াম পর্যন্ত, ইউরেনিয়ামের পরবর্তী নেপচুনিয়াম থেকে শুরু করে লরেন্সিয়াম পর্যন্ত, ইউরেনিয়ামের পরবর্তী নেপচুনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত এই যে 11টা মৌল আছে, এর ইউরেনিয়ামের পরবর্তী, তাই এদেরকে বলা হচ্ছে ইউরেনিয়ামোত্তর মৌল। ইউরেনিয়াম উত্তরসূরি আর পূর্বসূরি, যেহেতু পরবর্তীতে, তাই ইউরেনিয়াম
যুক্ত উত্তর যোগ করলে ইউরেনিয়াম উত্তর মৌল বলা হচ্ছে। নেপচুনিয়াম থেকে লরেন্সিয়াম, এই 11টি মৌলকে। এই সপ্তম পর্যায়ের এই অ্যাক্টিনিয়ামের পরবর্তী থোরিয়াম থেকে শুরু করে লরেন্সিয়াম, অ্যাক্টিনিয়ামের পরবর্তী থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত 14টি মৌলকে বলা হয় অ্যাক্টিনাইড মৌল। কি বলা হয়? অ্যাক্টিনাইড। অ্যাক্টিনাইড মৌল। অ্যাক্টিনিয়ামের পরবর্তী সপ্তম পর্যায়ের থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত যে 14টি মৌল রয়েছে এদেরকে বলা হয় অ্যাক্টিনাইড মৌল। তাহলে আমরা ইউরেনিয়াম উত্তর মৌল 11টা আছে, নেপচুনিয়াম থেকে লরেন্সিয়াম, বিরল মৃত্তিকা মৌল, ল্যান্থানামের পরবর্তী সেরিয়াম থেকে লিউটেসিয়াম পর্যন্ত 14টি মৌলকে বলা হয় বিরল মৃত্তিকা মৌল। এরপরে আমরা জানব যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম। আমরা জানি যে মৌলগুলিকে ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুসারে সাজানো হয়েছে, এবং তাতে মৌলদের যে বিভিন্ন ধর্মের পরিবর্তন ক্রমশ পরিবর্তিত হয়েছে বিভিন্ন ধর্মগুলি, এবং নির্দিষ্ট ব্যবধানের পরে পর্যায় যখন পরিবর্তিত হয়ে আবার আসছে তখন পূর্বের ধর্মের পুনরাবৃত্তি হচ্ছে। বক্তব্যের বিষয়বস্তু হলো পর্যায় সারণীতে মৌলগুলিকে ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুসারে সাজিয়ে ছোট থেকে বড়, কম থেকে বেশি, ঊর্ধ্বক্রমে বা ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুসারে মৌলগুলিকে সাজানো হয়েছে। তাতে বিভিন্ন ধর্ম ক্রমশ পাল্টে গেছে, কিন্তু পাল্টাতে পর্যায়ক্রমে আবার আগের ধর্ম ফিরে আসছে, পুনরাবৃত্ত হচ্ছে। এই ঘটনাকে মৌলের ধর্মের পর্যাবৃত্ততা বলে। অর্থাৎ যদি একটু মজা করে বলি যে একই শ্রেণীতে একই ধর্মের একই বৈশিষ্ট্যের মৌল রয়েছে। ধরে নিলাম এই 1 নম্বর শ্রেণীতে যে মৌলগুলি রয়েছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরা প্রত্যেকেই চোর। কিন্তু চোরের আবার কোয়ালিটি আছে, ছোট চোর না বড় চোর না মাঝারি চোর। তো এরা সবাই প্রত্যেকে চোর হলেও, মজার জন্য বলছি, বোঝার জন্য, যে এদের কে বড় চোর কে ছোট চোর, চোরের কোয়ালিটি বাড়ছে না কমছে, ব্যাড কোয়ালিটিটা বাড়ছে না কমছে, সেই পরিবর্তন। এরা তো একই গ্রুপে রয়েছে, একই ধর্মের, কিন্তু একই ধর্মের হলেও যে কোনো ধর্ম সমান হয় না। প্রত্যেকের আকার সমান না, প্রত্যেকের আয়তন সমান না, প্রত্যেকের তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম বা আয়োনাইজেশন পোটেনশিয়াল প্রত্যেকের সমান না। তো বিভিন্ন ধর্মগুলি ক্রমশ পরিবর্তন হয় এবং পর্যায়ক্রমে আবার সেই ধর্ম ফিরে আসে। এখান থেকে যদি যাত্রা শুরু করি, আবার ফিরে এই জায়গায় আসলে এই দুটো মৌলের মধ্যে ধর্মের মিল পাওয়া যাবে। তো এই যে ধর্মের ক্রমশ পরিবর্তন এবং নির্দিষ্ট ব্যবধানের পরে আবার সেই ধর্ম ফিরে আসছে, পুনরাবৃত্তি হচ্ছে, মৌলদের ধর্মের এই ঘটনাকে বলা হয় ধর্মের পর্যাবৃত্ততা। মৌলদের পর্যাবৃত্ততা ধর্মের মধ্যে রয়েছে পারমাণবিক ব্যাসার্ধ, মানে পরমাণুর আকার বা আয়তন পর্যায়বৃত্ত ধর্ম, রয়েছে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, রয়েছে জারণ বিজারণ ধর্ম, আয়োনাইজেশন শক্তি বা আয়নন বিভব, রয়েছে তড়িৎ ঋণাত্মকতা ধর্ম। এগুলি পর্যাবৃত্ত ধর্ম, অর্থাৎ ক্রমশ পরিবর্তন হয় এবং নির্দিষ্ট ব্যবধান অন্তর পুনরায় ধর্মগুলি পুনরাবৃত্ত হয়, ফিরে আসে। তাই এই সমস্ত ধর্ম হচ্ছে পর্যাবৃত্ততা ধর্ম, মৌলদের পর্যায়বৃত্ততা ধর্ম এই ধর্মগুলি। কিন্তু মনে রাখতে হবে যে তেজস্ক্রিয়তা, দ্রাব্যতা, এই সমস্ত ধর্মগুলি পর্যায়বৃত্ত ধর্ম নয়। ব্যতিক্রম হচ্ছে কি? তেজস্ক্রিয়তা। মাধ্যমিক পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে
যে কোন ধর্ম পর্যাবৃত্ত ধর্ম নয়? মৌলদের কোন ধর্ম? তেজস্ক্রিয়তা, দ্রাব্যতা বা ঘনত্ব, এই সমস্ত ধর্ম পর্যাবৃত্ত ধর্ম নয়। তাহলে পর্যাবৃত্ত ধর্ম কি? পর্যাবৃত্ত ধর্ম যেমন পারমাণবিক ব্যাসার্ধ, পরমাণুর আকার, পরমাণুর আয়তন, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, জারণ বিজারণ ধর্ম, আয়োনাইজেশন শক্তি বা আয়নন বিভব, তড়িৎ ঋণাত্মকতা, এই সমস্ত হচ্ছে মৌলদের পর্যায়বৃত্ত ধর্ম। এই পর্যায়বৃত্ত ধর্মগুলো কীরূপে পরিবর্তন হয়? যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলাম, বা শ্রেণী বরাবর উপর থেকে, যে কোনো শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলাম। শ্রেণী বরাবর মানে একটি শ্রেণীতে উপর থেকে নিচে নামা বা নিচ থেকে উপরে যাওয়া। পর্যায় বরাবর মানে একটি পর্যায় বরাবর যদি বাম থেকে ডানে যায় বা ডান থেকে বামে আসি, তাহলে কীরূপ পরিবর্তন হবে এই মৌলদের পর্যাবৃত্ত ধর্মের, সেগুলি আমরা আলোচনা করব। তো প্রথমে আলোচনা করব পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তন। পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তন, এক নম্বর হচ্ছে পর্যাবৃত্ত ধর্মের মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ বলতে মৌলের যে কোনো একটি পরমাণুর নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ ইলেকট্রনের যে কক্ষপথ, তার যে সম্ভাব্য দূরত্ব, তাকে বলা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। পরমাণুর নিউক্লিয়াস থেকে, কেন্দ্রক থেকে সর্ববহিস্থ ইলেকট্রনের যে কক্ষপথ, তার সম্ভাব্য দূরত্বকে বলা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। এই পারমাণবিক ব্যাসার্ধ যদি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায়, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায়, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পাবে। পরমাণুর আকার বা আয়তন ক্রমশ ছোট হবে যদি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায়। পারমাণবিক ব্যাসার্ধ যত বড়, পরমাণুর আকার তত বড়, আয়তন বড়। পারমাণবিক ব্যাসার্ধ যত কমে যাবে, পরমাণুর আকার বা আয়তন কমে যাবে। তো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে, যে কোনো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, কমে যায়, অর্থাৎ পরমাণুর আকার এবং আয়তন কমে যায়। এবং এই পরিবর্তন নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসের আগে পর্যন্ত হয়। নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসে ধর্মের পর্যাবৃত্ততা মানে না। তো কেন পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ মানে আকার বা আয়তন হ্রাস পায় বা কমে যায়? কারণটা বুঝতে হবে, তাহলে খুব সহজ। কারণটা হলো যে পর্যায় বরাবর, যে কোনো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে, যেহেতু পরমাণু ক্রমাঙ্কের ক্রমবর্ধমান অনুযায়ী সাজানো হয়েছে, তো বাম দিক থেকে ডান দিকে যত যাওয়া যাবে পরমাণু ক্রমাঙ্ক তত বাড়বে। আর পরমাণু ক্রমাঙ্ক যত বাড়বে, পরমাণুর নিউক্লিয়াসের ধনাত্মক আধান মানে প্রোটন সংখ্যা তত বৃদ্ধি পাবে, এবং বহিস্থ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পাবে। আমাদের জানা উচিত যে পর্যায়ে মৌলগুলি রয়েছে, পর্যায় সংখ্যা মানে হচ্ছে ইলেকট্রনের কক্ষপথ সংখ্যা, এবং ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে শ্রেণীর অবস্থান নির্ণয় হয়েছে। তাই 4 নম্বর পর্যায়ের মৌলগুলির 4টি করে কক্ষপথ রয়েছে, 5 নম্বর পর্যায়ের মৌলগুলির 5টি করে কক্ষপথ রয়েছে। কিন্তু 4 নম্বর পর্যায় বা 3 নম্বর পর্যায় বা 2 নম্বর পর্যায় সমস্ত মৌলগুলির একই সংখ্যক কক্ষপথ, মানে 4 নম্বরের প্রত্যেকের 4টি করেই কক্ষপথ হবে, কোনো মৌলের 5টা বা কোনো মৌলের 3টা হবে না। যেহেতু 4 নম্বর পর্যায়ের মৌল রয়েছে এরা, তাই প্রত্যেকের ইলেকট্রনের কক্ষপথ হচ্ছে 4। 3 নম্বর পর্যায়ের মৌলগুলির ইলেকট্রনের কক্ষপথ হচ্ছে 3। 2 নম্বর পর্যায়ের মৌলগুলির ইলেকট্রনের কক্ষপথ হচ্ছে 2। তাই যে কোনো একটা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রনের কক্ষপথ সংখ্যা বাড়ে না,
কী বাড়ে? পরমাণু ক্রমাঙ্ক বাড়ে, অর্থাৎ নিউক্লিয়াসের ধনাত্মক আধান বাড়ে এবং বহিস্থ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা বাড়ে। ফলত কি হয়? যে ধনাত্মক আধান নিউক্লিয়াসের, বহিস্থ কক্ষপথের ঋণাত্মক আধান মানে ইলেকট্রন বৃদ্ধি পাওয়ার কারণে তাদের আকর্ষণী বল বৃদ্ধি পায়। যত পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাব, পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিউক্লিয়াসের ধনাত্মক আধান বৃদ্ধি পায় এবং বহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। মোট কথা ধনাত্মক ঋণাত্মক আধানের পরিমাণ বাড়ে, তাই আকর্ষণী বল ধীরে ধীরে বেড়ে যায়। তাই পরমাণুর আকার, পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। তাই পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, অর্থাৎ আকার বা আয়তন হ্রাস পায়, যেহেতু ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধানের পরিমাণ বাড়ে কিন্তু কক্ষপথ সংখ্যা বাড়ে না। একটি নির্দিষ্ট পর্যায়ের সমস্ত মৌলের কক্ষপথ সংখ্যা সমান, কিন্তু যদি শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামি, আমরা চার্টের মধ্যে সমস্ত কিছু সংক্ষেপে দেখিয়েছি, যদি শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামা হয় তাহলে কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায়। 1 নম্বর পর্যায়ের 1টি করে কক্ষপথ, 2 নম্বর পর্যায়ের 2টি কক্ষপথ, 3 নম্বর পর্যায়ের সমস্ত মৌলের 3টি করে কক্ষপথ, 4 নম্বর পর্যায়ের সমস্ত মৌলের 4টি করে কক্ষপথ। তাই যে কোনো শ্রেণী বরাবর যদি উপর থেকে নিচে নামা যায় তাহলে কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায়, আর কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে নিউক্লিয়াস থেকে বহিস্থ কক্ষপথের দূরত্ব ধীরে ধীরে বাড়তে থাকে। তাই পারমাণবিক ব্যাসার্ধ শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে, আর পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। তাই মনে রাখতে হবে যে পারমাণবিক ব্যাসার্ধের কীরূপ পরিবর্তন হয়। পারমাণবিক ব্যাসার্ধের যেরকম পরিবর্তন হয় সেরকম তার আকার এবং আয়তনের পরিবর্তন হয়। ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম। ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম। মৌলের কোনো পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, ইলেকট্রন বর্জন করতে পারে, সেই প্রবণতাকে বলা হয় ধাতব ধর্ম। যে কোনো মৌলের একটি পরমাণু তার বহিস্থ কক্ষপথের ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে রূপান্তর হওয়ার যে প্রবণতা, যার ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি, ঝোঁক বেশি, সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে যে পরমাণু, তার ধাতব ধর্ম বেশি। যে পরমাণু যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে, অ্যানায়নে পরিণত হয়, তার অধাতব ধর্ম বেশি। তাই ধাতব ধর্ম বলতে ইলেকট্রন বর্জন করার যে প্রবণতা। তো আমরা জানি যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে ধনাত্মক এবং ঋণাত্মক আধানের পরিমাণ বাড়ে বলে আকর্ষণী বল বৃদ্ধি পায়। তাই বহিস্থ কক্ষপথের ইলেকট্রন বর্জন করার যে প্রবণতা সেটা হ্রাস পায়। আকর্ষণ বল বেশি, তাই ইলেকট্রন বর্জন করা কঠিন হয়ে দাঁড়ায়। তাই পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে, আমরা চার্টে দেখেছি যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়, আর পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে যা হবে, শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে উল্টোটা হবে। তাই শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে ধাতব ধর্ম বাড়ে, আর অধাতব ধর্ম তার উল্টোটা। অধাতব ধর্ম তার উল্টোটা নিচের দিকে আমরা দেখিয়েছি চার্টে। তাহলে ধাতব ধর্ম বলতে ইলেকট্রন বর্জন করার প্রবণতা। পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক আধান এবং বহিস্থ কক্ষপথের ঋণাত্মক আধান মানে ইলেকট্রনের পরিমাণ বাড়ে বলে আকর্ষণী বল বৃদ্ধি পায়, পরমাণু আকারে ছোট হয়। আকর্ষণী বল বৃদ্ধি পায় বলে ইলেকট্রনকে বর্জন করা কঠিন হয়ে দাঁড়ায় ক্রমশ। তাই বাম দিক থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। তাই ধাতব ধর্ম এই দিকে বেশি, যত ডান দিকে যাওয়া যাবে ধাতব ধর্ম তত হ্রাস পাবে। এরপরে আমরা আলোচনা করব জারণ বিজারণ ধর্ম।
জারণ বিজারণ ধর্ম। জারণ বিজারণ ধর্ম আমাদের জানা উচিত যে ইলেকট্রন বর্জন সমান হচ্ছে জারণ বিক্রিয়া, আর ইলেকট্রন গ্রহণ সমান হচ্ছে বিজারণ। যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন বর্জিত হয় তাকে জারণ বিক্রিয়া বলে, আর ইলেকট্রন গ্রহণ হয় যে রাসায়নিক বিক্রিয়ায় তাকে বিজারণ বিক্রিয়া বলে। অর্থাৎ এক কথায় ইলেকট্রন বর্জন মানে জারণ, আর ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। কোনো মৌলের একটি পরমাণু যদি ইলেকট্রন বর্জন করে তাহলে অন্য একটা পরমাণু সেই ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হওয়ার সম্ভাবনা বাড়ে। একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করবে, অতিরিক্ত ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে নিশ্চয়ই সেই ইলেকট্রনটা কেউ বর্জন করছে। যে বর্জন করছে তার কারণেই অন্য পরমাণুটা সেই ইলেকট্রনকে গ্রহণ করার সুবিধা পাচ্ছে। তাই অন্যকে বিজারিত করছে বলে যে ইলেকট্রন বর্জন করছে তাকে বলা হয় বিজারক পদার্থ। যে ইলেকট্রন বর্জন করলো তাকে বলা হয় বিজারক পদার্থ, কারণ ইলেকট্রন বর্জন করার মাধ্যমে অন্যকে বিজারিত করতে সাহায্য করলো। যার ইলেকট্রন বর্জন করার প্রবণতা যত বেশি ততই অপরকে বিজারিত হতে বেশি সাহায্য করছে। তাই বিজারণ ধর্ম তার তত বেশি যে পরমাণুর ইলেকট্রন বর্জন করার ক্ষমতা যত বেশি। অন্যকে বিজারিত করলে সে বিজারক পদার্থ, অন্য পরমাণুকে জারিত করতে সাহায্য করলে সে জারক পদার্থ, অন্যকে শিক্ষা দিলে শিক্ষক, অন্যের উপকার করলেই তো উপকারী, অন্যের ক্ষতি করলে ক্ষতিকারক। তো অপরকে যা করতে পারি সে অনুযায়ী নাম। তো জারক সেই পদার্থ, সেই মৌল যে অন্যকে জারিত করে। বিজারক সেই মৌল যে অন্যকে বিজারিত করে। এবার অন্যকে বিজারিত কিভাবে করবে? ইলেকট্রন যদি দান করি সেই ইলেকট্রন অন্যে গ্রহণ করবে, ফলে তাকে আমি বিজারিত হতে সাহায্য করলাম, সেজন্য আমি বিজারক পদার্থ। আমি যদি ইলেকট্রন গ্রহণ করি, মৌলের কোনো একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করলো, ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা রয়েছে বলে অন্যকে ইলেকট্রন ত্যাগ করতে সাহায্য করছে। তো অন্য ইলেকট্রন ত্যাগ করছে মানে তার জারণ হচ্ছে, মানে একে বলা হয় জারক পদার্থ। অর্থাৎ অপর মৌলকে জারণ বা বিজারণ ঘটাতে সাহায্য করবে যে, সে অনুযায়ী এই মৌলের নাম হবে। তাহলে বিজারণ ধর্ম অর্থাৎ এক কথায় বলা যায় বিজারণ ধর্ম ইলেকট্রন বর্জনের প্রবণতা। ইলেকট্রন বর্জনের প্রবণতা বিজারণ ধর্ম, আর জারণ ধর্ম ইলেকট্রন গ্রহণের প্রবণতা। ইলেকট্রন বর্জন করলে অন্যে বিজারিত হবে, তাই এই পরমাণুকে বলা হয় বিজারক, ধর্মটাকে বলা হয় বিজারণ ধর্ম। তাই বিজারণ ধর্ম বলতে এক কথা ইলেকট্রন বর্জনের প্রবণতা। তো আমরা জানি যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আকর্ষণী বল বৃদ্ধি পায় নিউক্লিয়াসের সঙ্গে বহিস্থ কক্ষের ইলেকট্রনগুলির। তাই ইলেকট্রন বর্জনের প্রবণতা হ্রাস পায় বাম দিক থেকে ডান দিকে গেলে পর্যায় বরাবর, তাই বিজারণ ধর্ম হ্রাস পায়। আর যে কোনো শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে মৌলগুলির বিজারণ ধর্ম বাড়ে। বিজারণ ধর্ম বাড়ে বলতে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বৃদ্ধি পায়, যেহেতু নিউক্লিয়াস এবং বহিস্থ কক্ষের ইলেকট্রনের আকর্ষণী ক্ষমতা হ্রাস পায়, তাই বিজারণ ধর্ম বাড়ে। তো জারণ ধর্মের উল্টোটা আমরা ছবিতে দেখিয়েছি। বিজারণ ধর্মের যা পরিবর্তন, জারণ ধর্মের পরিবর্তন হচ্ছে তার উল্টোটা। তাহলে বিজারণ ধর্ম বলতে ইলেকট্রন বর্জনের প্রবণতা,
এবং জারণ ধর্ম বলতে তাহলে কি হবে, উল্টোটা। জারণ ধর্ম বলতে ইলেকট্রন গ্রহণের প্রবণতা। ইলেকট্রন বর্জনের প্রবণতা যে মৌলের বেশি তার বিজারণ ধর্ম বেশি, ইলেকট্রন গ্রহণের প্রবণতা যে মৌলের বেশি তার জারণ ধর্ম বেশি। এবং ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে রূপান্তর হওয়া মানে হচ্ছে ধাতব ধর্ম বেশি, তাই বিজারণ ধর্ম এবং ধাতব ধর্ম তুল্য। আর ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি মানে জারণ ধর্ম বেশি, তাই জারণ ধর্ম বলতে অধাতব ধর্মের সঙ্গে তুল্য। বিজারণ ধর্ম ধাতব ধর্মের সঙ্গে তুলনীয়, আর জারণ ধর্ম অধাতব ধর্মের সঙ্গে তুলনীয়। তাহলে আমরা জারণ বিজারণ ধর্মের যে পরিবর্তন পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর সেটি আলোচনা করলাম। এরপরে আমরা জানব আয়োনাইজেশন শক্তি। আয়োনাইজেশন শক্তি বা আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়নন বিভব, সেটা নিয়ে আমরা আলোচনা করব। যে কোনো মৌল তার কোনো পরমাণু যখন বিচ্ছিন্ন অবস্থায় থাকে, গ্যাসীয় অবস্থায় থাকে, প্রশম অবস্থায় থাকে, সর্বনিম্ন শক্তি স্তরে থাকে, তার বহিস্থ কক্ষপথের একটি ইলেকট্রন নিউক্লিয়াসের আকর্ষণী বলকে অতিক্রম করে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করতে ন্যূনতম যে পরিমাণ শক্তি দরকার তাকে বলা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, আয়োনাইজেশন শক্তি অথবা আয়নন বিভব। ভূমি স্তরে বা সর্বনিম্ন শক্তি স্তরে থাকা মৌলের কোনো একটি পরমাণু যদি বিচ্ছিন্ন অবস্থায়, গ্যাসীয় অবস্থায়, প্রশম অবস্থায় থাকে, এই কথাগুলোর মানে কি? মানে হচ্ছে তার ইলেকট্রনটা বিচ্ছিন্ন করতে মিনিমাম শক্তি দরকার এই অবস্থায়। তাই অবস্থাগুলির কথা বলতে হবে যে সর্বনিম্ন শক্তি স্তরে থাকা কোনো মৌলের একটি বিচ্ছিন্ন প্রশম গ্যাসীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথের সবথেকে আলগা ইলেকট্রনকে নিউক্লিয়াসের আকর্ষণী বল থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করতে, অপসারিত করতে ন্যূনতম যে শক্তির প্রয়োজন তাকে ওই মৌলের আয়োনাইজেশন শক্তি বলা হয়। তাহলে আয়োনাইজেশন শক্তির সংজ্ঞাটা কি আমি লিখে দিচ্ছি। আয়োনাইজেশন শক্তি তার সংজ্ঞাটা হচ্ছে সর্বনিম্ন শক্তি স্তরে কোনো মৌলের সর্বনিম্ন শক্তি স্তরে থাকা কোনো মৌলের একটি গ্যাসীয় প্রশম বিচ্ছিন্ন পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথের সর্বাপেক্ষা বা সবচেয়ে আলগা ইলেকট্রনকে সম্পূর্ণরূপে অপসারিত করতে
ন্যূনতম যে শক্তি প্রয়োজন তাকে ওই পরমাণুর আয়োনাইজেশন শক্তি বা আইপি আয়োনাইজেশন পোটেনশিয়াল বলে। কি লিখলাম? আয়োনাইজেশন শক্তি হচ্ছে সর্বনিম্ন শক্তি স্তরে থাকা বা ভূমি স্তরে থাকা কোনো একটা মৌল, তার একটি গ্যাসীয় প্রশম বিচ্ছিন্ন পরমাণু, এই শর্তে মিনিমাম শক্তি দরকার। তাই গ্যাসীয় প্রশম বিচ্ছিন্ন পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথের সবচেয়ে আলগা ইলেকট্রনকে নিউক্লিয়াসের আকর্ষণী বল থেকে সম্পূর্ণরূপে মুক্ত করতে বা অপসারিত করতে ন্যূনতম যে শক্তি প্রয়োজন তাকে ওই পরমাণুর আয়োনাইজেশন শক্তি বা আয়োনাইজেশন পোটেনশিয়াল বলে। আর মনে করলাম যে এ একটা পরমাণু গ্যাসীয় অবস্থায় আছে, ভূমি স্তরে বা সর্বনিম্ন শক্তি স্তরে আছে, গ্যাসীয় প্রশম বিচ্ছিন্ন, যাতে মিনিমাম শক্তি দরকার হয় ইলেকট্রনকে অপসারিত করার জন্য। তাহলে যে পরিমাণ শক্তি আয়োনাইজেশন পোটেনশিয়াল দিলে সেটা একটি ক্যাটায়নে পরিণত হবে এবং সঙ্গে ইলেকট্রন মুক্তি হবে, সেই শক্তিকে বলা হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়নন বিভব। বা কি বলা হয়? আয়নন বিভব। তো যত পর্যায় বরাবর যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া যাবে নিউক্লিয়াসের সঙ্গে বহিস্থ কক্ষের ইলেকট্রনের আকর্ষণী বল বৃদ্ধি পায় পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে, কারণ নিউক্লিয়াসের ধনাত্মক আধান এবং সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনের আধান ক্রমশ বাড়তে থাকে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে। তাই আকর্ষণী বল বাড়ে মানে বাইরের ইলেকট্রনকে ত্যাগ করতে, বর্জন করতে, অপসারিত করতে বেশি শক্তি প্রয়োজন, যেহেতু বেশি আকর্ষণে ধরে রেখেছে নিউক্লিয়াস বহিস্থ কক্ষের ইলেকট্রনকে। তাই পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আয়োনাইজেশন শক্তি বৃদ্ধি পায়। আর পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আয়োনাইজেশন শক্তি যদি বৃদ্ধি পায়, তার শ্রেণী বরাবর উপর থেকে নামলে কি হবে? আয়োনাইজেশন শক্তি হ্রাস পাবে। তাহলে আয়োনাইজেশন শক্তির যে পর্যায় এবং শ্রেণী বরাবর পরিবর্তন সেটি আমরা আলোচনা করলাম এবং চার্টে আলটিমেটলি আমরা সব দেখিয়েছি। এরপরে আমরা আলোচনা করব তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কি? সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো মৌলের একটি পরমাণু সমযোজী বন্ধন সৃষ্টিকারী যে ইলেকট্রন জোড়, সমযোজী বন্ধন মানে এও ইলেকট্রন দান করেছে, আরেকটি পরমাণু ইলেকট্রন দান করেছে, ইলেকট্রন জোড় তৈরি করে সমানভাবে ব্যবহার করেছে এবং তারা যুক্ত হয়েছে রাসায়নিক বন্ধনে, যাকে বলা হয় সমযোজ্যতা। যৌগগুলিকে বলা হয় সমযোজী যৌগ। তো সমযোজী যৌগ যে কোনো একটি পরমাণু সমযোজী বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে রাখার যে প্রবণতা তাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। কি বলা হয়? তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি। তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে সংজ্ঞাটা কি? সমযোজী যৌগ সৃষ্টিকারী কোনো মৌলের পরমাণু সমযোজী যৌগ সৃষ্টিকারী কোনো মৌলের পরমাণু সমযোজী ইলেকট্রন জোড়কে নিজের দিকে
টেনে রাখার যে প্রবণতা তাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। ঋণাত্মকতা বলে। সমযোজী বন্ধন সৃষ্টিকারী যে ইলেকট্রন জোড়, সেই ইলেকট্রন জোড়কে সমযোজী যৌগ সৃষ্টিকারী যে পরমাণু, সেই ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে রাখার প্রবণতা যার যত বেশি, তার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি। খুব সহজ বিষয়, যে পরমাণুর নিউক্লিয়াসের সঙ্গে বহিস্থ কক্ষপথের ইলেকট্রনের আকর্ষণ ক্ষমতা বেশি, অর্থাৎ নিউক্লিয়াসের ধনাত্মক আধান আর পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথের ঋণাত্মক আধান, এদের আকর্ষণী ক্ষমতা বেশি। যদি ধনাত্মক আধান ঋণাত্মক আধানের পরিমাণ বেশি হয়, পারমাণবিক ব্যাসার্ধ কম হয়, তবেই এটা সম্ভব। তাহলে সেই পরমাণু সমযোজী বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে রাখতে চায়। নিউক্লিয়াসের বা কেন্দ্রকের প্রপার্টির উপর নির্ভর করছে, তো তার তড়িৎ ঋণাত্মকতা বেশি। আমরা জানি পর্যায় বরাবর যত বাম দিক থেকে ডান দিকে যাব, পর্যায় বরাবর যত বাম দিক থেকে ডান দিকে যাব, আকর্ষণী বল নিউক্লিয়াস এবং বহিস্থ কক্ষপথের ইলেকট্রনের বাড়তে থাকে, তাই তাদের ইলেকট্রনকে টেনে রাখার ক্ষমতা বাড়ে বলেই তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। তাই পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, আর শ্রেণী বরাবর উপর থেকে নিচে আসলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। আমাদের মনে রাখতে হবে যে সবথেকে তড়িৎ ঋণাত্মকতা বেশি, সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মকতা ফ্লোরিনের, আর সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সিজিয়ামের। কোন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক? ফ্লোরিনের। কোন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম? সেটা হচ্ছে সিজিয়ামের। তাহলে পর্যায় এবং শ্রেণী বরাবর যে ধর্মের মৌলের ধর্মের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি, বিভিন্ন ধর্মগুলি যে পরিবর্তন হয়, সেটা চার্টে দেখানো হয়েছে। এবং মূল মন্ত্র হচ্ছে নিউক্লিয়াস এবং বহিস্থ কক্ষপথের ইলেকট্রনের আকর্ষণ ক্ষমতা কেমন। আকর্ষণ ক্ষমতা যদি বেশি হয় তাহলে আকার ছোট হবে, তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে, তার ধাতব ধর্ম কমে যাবে, মানে ইলেকট্রন টেনে রাখতে চাইবে, ইলেকট্রনকে ছাড়তে চাইবে না, তাতে কক্ষপথের দূরত্বও কমে যাবে। তাহলে মনে রাখতে হবে যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে নিউক্লিয়াসের সঙ্গে বহিস্থ কক্ষপথের ইলেকট্রনের আকর্ষণী বল বাড়ে, এবং তার বিচারে কে বাড়বে কে কমবে সেটা অতি সহজেই বোঝা যায়। তো পর্যায় বরাবর শ্রেণী বরাবর মৌলের ধর্মের পর্যাবৃত্ততা আমরা আলোচনা করলাম। তার সঙ্গে আরেকটা বিষয় মনে রাখা দরকার, যদিও সিলেবাস বহির্ভূত, যে ডায়াগোনালি দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়ের তৃতীয় পর্যায়ের যদি আমরা চার্ট রেখে আমরা আলোচনাটা করি, তো ডায়াগোনাল রিলেশন বলে একটা সম্পর্ক রয়েছে, যে দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়ের যেমন লিথিয়াম আর ম্যাগনেসিয়াম ডায়াগোনালি আছে কর্ণ বরাবর, লিথিয়াম এবং ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়াম, বোরন এবং সিলিকন, কার্বন এবং ফসফরাস কোনাকুনি ডায়াগোনাল, এদের বিভিন্ন ধর্ম বা বৈশিষ্ট্যগুলি প্রায় সমান হয়, প্রায় সমান, তাই এদেরকে বলা হচ্ছে ডায়াগোনাল মৌল। এবং এদের ডায়াগোনাল রিলেশন রয়েছে লিথিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়াম, বেরিলিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়াম, বোরনের সঙ্গে সিলিকন, কার্বনের সঙ্গে ফসফরাস। এদের পারমাণবিক ব্যাসার্ধ, তড়িৎ ঋণাত্মকতা বিভিন্ন মৌলগুলির ম্যাচিং রয়েছে, প্রায় সমান রয়েছে। এরপরে আমরা আলোচনা করব হাইড্রোজেনকে নিয়ে। হাইড্রোজেন, বিজ্ঞানী মেন্ডেলিফ হাইড্রোজেনকে দুষ্ট মৌল নামে অভিহিত করেছেন। হাইড্রোজেনকে দুষ্ট মৌল নামে অভিহিত করেছেন বিজ্ঞানী মেন্ডেলিফ। তার কারণ পর্যায় সারণীতে
মেন্ডেলিফের পর্যায় সারণীতে বা সংশোধিত পর্যায় সারণীতে বা এই আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মেন্ডেলিফের হাইড্রোজেনের অবস্থান বিতর্কিত, অমীমাংসিত। হাইড্রোজেন 1A শ্রেণীর বা 1 নং শ্রেণীর যে ক্ষার ধাতু রয়েছে তাদের সঙ্গেও হাইড্রোজেন মৌলের ধর্মের প্রচুর মিল রয়েছে, তাই ক্ষার ধাতুর সঙ্গে রাখা উচিত। আবার 7B শ্রেণী অথবা 17 নম্বর শ্রেণী যে হ্যালোজেন মৌল, তার সঙ্গেও হাইড্রোজেন মৌলের ধর্মের মিল রয়েছে, তাই হ্যালোজেন মৌলের গ্রুপে রাখা উচিত। অর্থাৎ হাইড্রোজেনকে 1 নং শ্রেণী না 17 নম্বর শ্রেণী, ক্ষার ধাতুর সঙ্গে না হ্যালোজেন মৌলের সঙ্গে রাখা উচিত, সে নিয়ে বিতর্ক রয়েছে, অমীমাংসিত রয়েছে বিষয়টি। তাই মেন্ডেলিফ হাইড্রোজেনকে বলেছেন দুষ্ট মৌল। তো কি কি মিল রয়েছে? 1 নং শ্রেণীর বা 1A গ্রুপের ক্ষার ধাতুর সঙ্গে হাইড্রোজেনের কি কি ধর্মের মিল রয়েছে, অথবা 17 নম্বর শ্রেণী বা 7B শ্রেণীর যে হ্যালোজেন মৌল তাদের সঙ্গে হাইড্রোজেনের কি কি ধর্মের মিল রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়। বিজ্ঞানী মেন্ডেলিফ হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে অভিহিত করেছেন, কারণ হাইড্রোজেনের অবস্থান বিতর্কিত বা অমীমাংসিত, সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি যে হাইড্রোজেনের অবস্থান কোথায় হওয়া উচিত। তার কারণ হাইড্রোজেনের সঙ্গে 1A অথবা 1 নং শ্রেণীর যে ক্ষার ধাতু রয়েছে, 1 নং শ্রেণীর ক্ষার ধাতুর ধর্মের মিল রয়েছে। 1 নং শ্রেণীর ক্ষার ধাতুর ধর্মের সঙ্গে সাদৃশ্যতা। এক নং শ্রেণীর যে ক্ষার ধাতু রয়েছে তার সঙ্গেও হাইড্রোজেনের মৌলের ধর্মের সাদৃশ্যতা রয়েছে। কি কি? 1 নাম্বার যদি বলি তাহলে ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনের যোজ্যতা 1। ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনেরও যোজ্যতা 1 নম্বর ধর্মের মিল। 2 নম্বর, ক্ষার ধাতুর মতো হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক ধর্মী। হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক। 3 নম্বর, ক্ষার ধাতুর মতো হাইড্রোজেন বিজারক। 4 নম্বর, ক্ষার ধাতুর মতো হাইড্রোজেন সুস্থিত অক্সাইড গঠন করে, যেমন জল। সুস্থিত অক্সাইড গঠন করে। তাহলে হাইড্রোজেনের বহু ধর্ম বা বৈশিষ্ট্য রয়েছে, যেগুলা 1A মেন্ডেলিফের পর্যায় সারণীর বিচারে। আর দীর্ঘ পর্যায়ে 1 নং শ্রেণী যে ক্ষার ধাতু রয়েছে তার সঙ্গে হাইড্রোজেনের ধর্মের প্রচুর মিল রয়েছে। হাইড্রোজেনের যোজ্যতা 1 ক্ষার ধাতুর মতো। ক্ষার ধাতুর মতো হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক মৌল। ক্ষার ধাতুর মতো হাইড্রোজেন বিজারক। ক্ষার ধাতুর মতো হাইড্রোজেন সুস্থিত অক্সাইড গঠন করে। এটা ক্ষার ধাতুর সঙ্গে ধর্মের মিল। এরপরে
17 নম্বর শ্রেণী বা 7B শ্রেণীর যে হ্যালোজেন মৌল রয়েছে তার সঙ্গেও হাইড্রোজেনের ধর্মের মিল রয়েছে, আমরা সেটাও আলোচনা করব। তো হ্যালোজেন মৌলগুলি কোথায় রয়েছে? হ্যালোজেন মৌলগুলি রয়েছে 7B অথবা 17 নং শ্রেণী। দুটো লিখলাম কেন? এটা মেন্ডেলিফের পর্যায় সারণীতে হ্যালোজেনগুলো 7Bতে রয়েছে, আর আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে 17 নম্বর শ্রেণীতে রয়েছে। তাই 7B অথবা 17 নং শ্রেণীর যে হ্যালোজেন মৌল, সেই হ্যালোজেন মৌলের সঙ্গে সাদৃশ্য, সঙ্গে ধর্মের সাদৃশ্য কার? হাইড্রোজেনের। হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলার কারণ এ এবং বি, এই পয়েন্টগুলো লিখতে হবে। তো হ্যালোজেনের সঙ্গে ধর্মের কি সাদৃশ্য রয়েছে? হ্যালোজেনের মতো হাইড্রোজেন দ্বিপরমাণুক মানে দুইটি পরমাণু মিলে অণু উৎপন্ন হয়। মৌলিক অণু যতগুলি পরমাণুর সমন্বয়ে তৈরি তাকে বলা হয় পারমাণবিকতা। তো হ্যালোজেন মৌলগুলির মতো হাইড্রোজেনেরও পারমাণবিকতা 2, অর্থাৎ ক্লোরিন যেমন Cl2, ফ্লোরিন যেমন F2, ব্রোমিন যেমন Br2, ঠিক সেরকম হাইড্রোজেন মানে H2। পারমাণবিকতা 2, দ্বিপরমাণুক হ্যালোজেন মৌলগুলোর মতো হাইড্রোজেন। 2 নম্বর হচ্ছে হ্যালোজেন মৌলের মতো হাইড্রোজেন হচ্ছে গ্যাসীয় এবং অধাতু। হ্যালোজেন মৌলের মতো হাইড্রোজেন হচ্ছে গ্যাসীয় এবং অধাতু। হ্যালোজেন মৌলের মতো হাইড্রোজেন দ্বিপরমাণুক, হ্যালোজেন মৌলের মতো হাইড্রোজেন গ্যাসীয় এবং অধাতু। হ্যালোজেন মৌলের মতো হাইড্রোজেন কি করে? হ্যালাইড যৌগ উৎপন্ন করে। হ্যালাইড যৌগ উৎপন্ন করে হাইড্রোজেন। যেমন সোডিয়াম হাইড্রাইড বা ক্যালসিয়াম হাইড্রাইড, এই সমস্ত যৌগ হ্যালাইড যৌগ উৎপন্ন করে। তাহলে হাইড্রোজেন এমন একটি মৌল যার ধর্মের সাদৃশ্যতা রয়েছে 1 নং শ্রেণীর ক্ষার ধাতুর সঙ্গে এবং 17 নম্বর শ্রেণীর হ্যালোজেন মৌলের সঙ্গে, এবং সেই কারণে হাইড্রোজেনের সঠিক অবস্থান সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি, বিতর্কিত বা অমীমাংসিত রয়েছে। এবং এই কারণেই হাইড্রোজেনকে বিজ্ঞানী মেন্ডেলিভ দুষ্ট মৌল নামে অভিহিত করেছেন। থ্যাংক ইউ।